আমি বারবার বলবো ওই পথে যেও না, তবুও উপায়টা বলে দিচ্ছি, বাকিটা তোমাদের মর্জি। তবে তোমার একটু সাহায্য হবে চেনার জন্য। সর্বপ্রথম পিশাচটাকে নিয়ন্ত্রণ করা তান্ত্রিকটাকে আটকাতে হবে, কিন্তু সেইটা সহজে হবে না। তান্ত্রিক অনেক ভয়ানক, অনেক শক্তিধর, তাছাড়া শয়তানের পূজারী, তাই তাকে সাহায্য করে সরাসরি শয়তান। ওর সাথে থাকে শত শত পিশাচ ডাইনি। যেভাবেই হোক তোমাদের সর্বপ্রথম ওই তান্ত্রিকটাকে আটকাতে হবে, তা যে করেই হোক। এর সকল অপকর্ম ধ্বংস করতে হবে। তবে একটা কথা, কোনোভাবেই তান্ত্রিকটাকে মেরে ফেলা যাবে না। যদি তা ভুলেও করো তাহলে কিন্তু তোমাদের বাইরে চলে যাবে পিশাচটা। মানে পিশাচ তখন ছন্নছাড়া হয়ে যাবে, সে তার সকল শক্তি নিজেই থেকেই প্রয়োগ করতে পারবে। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়লো। হায় হায়, স্নেহা তো অলরেডি তান্ত্রিকটাকে মেরে ফেলেছে। কথাটা বললাম হুজুরকে, শুনে হুজুর ভয়ে চমকে গেল। তাহলে এখন আর কিচ্ছু করার নেই, তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি সহ বিপদে পড়ব। না না, আমি তান্ত্রিকটাকে মেরে ফেলবো কোন দুঃখে? আমি তো জানতাম তান্ত্রিককে মেরে ফেললে সমস্যা হবে, তাই মারিনি। আজকে রাখছি আধমরা করে। ও গড, শুনে শরীরের আত্মা ফিরে পেলাম। বুকের বাপাশে হাত রেখে বসে রইলাম চোখ বন্ধ করে। কিছুক্ষণ পর চোখ খুলে বলতে শুরু করলাম, হুজুর তাহলে তো আর কোনো সমস্যা নেই, এবার তো বলতে পারেন। তবে দেখো কোনোভাবে যেন তান্ত্রিকটা পিশাচের আগে মারা না যায়। আর তোমাদের যা করতে হবে, তোমরা ওই নদীতে, ওই জায়গায় গিয়ে নদীতে ডুব দিবে। পানির নিচে যেতেই একটা রাজপ্রাসাদ দেখতে পারবে। সেই প্রাসাদের পাহারায় থাকা পাহারাদারকে একটা চিঠি দেখাবে। সে চিঠিটা পড়ে তোমাকে ভিতরে যেতে দেবে। সেখানে ভিতরে গিয়ে তুমি প্রথমে রাজার রাজ দরবারে যাবে। সেখানে তোমাকে অনেকেই হুমকি ধমকি কিংবা ভয় দেখাবে। ভুলেও ভয় পেলেও তা প্রকাশ করবে না। রাজা বা রাজমহলের সবার চেহারা কিন্তু বিদঘুটে হতে পারে। আবার এমনও হতে পারে যে দেখতে অনেক সুন্দর বা সুন্দরী অনেক মেয়েও থাকতে পারে। তবে ভুলেও কারোর মায়ায় পড়বে না, কারোর চেহারার দিকে তাকাবে না ভালো করে। বিশেষ করে মেয়েদের, যদি মেয়েদের দিকে ভালো করে তাকাও তাহলে তারা চোখের জাদুতে তোমাকে বশ করে আটকে রাখতে পারে। আস্তে আস্তে হেঁটে যাবে, তবে জোরে হাঁটবে না ভয়ে। গিয়ে রাজার কাছে চিঠিটা দিবে, বাকিটা ওনারাই বুঝে যাবে। তুমি জাস্ট চিঠিটা দিবে। কিন্তু এখানে অনেক সতর্কবার্তা আছে। রাজপ্রাসাদে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবে, ভুলেও ডান পা দিবে না। তোমার সামনে অনেক ভয়ঙ্কর কিছু আসতে পারে। তা হতে পারে বড় সাপ, মাছ, কুমির কিংবা বাঘ ভাল্লুক। তারা তোমাকে প্রচুর ভয় দেখাতে চাইবে, মেরে ফেলার জন্য এগিয়ে আসবে। ভুলেও ভয়ে আতঙ্কে চিৎকার করবে না, তাহলে কিন্তু তুমি শেষ। কোনো মেয়ের চোখে চোখ রাখবে না। রাজ কিংবা রাজপ্রাসাদের কারোর সাথে কথা কাটাকাটি করবে না, তারা যাই বলুক না কেন। রাজা তোমাকে অনেক লোভ দেখাবে, হতে পারে আর্থিক কিংবা মেয়েদের। তুমি ভুলেও তাদের দেওয়া কোনো জিনিস নিবে না, শুধু একটা ছুরি ছাড়া। আর সেই ছুরিটাকে আরবি ভাষায় অনেক কিছু লেখা থাকবে। রাজামশাই তোমাকে অনেক কিছু খেতে দিবে, বাট তুমি নাও করবে না, খাবেও না। হাতে নিয়ে বসে থাকবে আর খাওয়ার বান করবে। আসার সময় তোমাকে একদিন থাকতে বলতে পারে, বাট ভুলেও রাজি হবে না, চুপচাপ চলে আসবে। আসার সময় পেছন ফিরে তাকাবে না আর ডান পা দিয়ে বের হবে। আসার পথেও অনেক কিছু দেখবে, কিন্তু চুপচাপ চলে আসবে, এদিক ওদিক না তাকিয়ে। তবে হ্যাঁ, মাঝপথে তোমাকে কিন্তু কেউ নিজের মানুষের রূপ নিয়ে এসে তোমার হাতে থাকা তরবারি নিয়ে যেতে চাইবে, বাট ভুলেও দিবে না। সে যেই হোক আর যাকেই দেখো না কেন, সে তোমার আপন কেউ না, সব মায়া। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু কিসের চিঠি দিব আর সেই চিঠি কোথায় পাবো? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, জাস্ট যা বললাম মাথায় ঢুকিয়ে নাও। আর কোনো প্রকার যেন ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবে। একবার ভুল করে বসলে তোমাকে আর কোনোদিন ফিরতে দিবে না, আটকিয়ে রাখবে, হয়তোবা মেরেও ফেলতে পারে। আবার তোমাকে ওই রাজ্যের মেয়েদের সাথে বিয়ে দিয়ে সারা জীবন বন্দি রাখতে পারে। বিয়ে দিবে কথাটা শুনে স্নেহা ভয়ে জড়সড় হয়ে গেল। এখন সে কোনোভাবেই আমাকে সেই জায়গায় যেতে দিতে রাজি না। দরকার হলে সে যাবে। এদিকে হুজুর বারবার বলছে, মেয়ে মানুষ, তাও আবার পড়ি, সে তো কোনোভাবেই ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু স্নেহা তার কথা শুনতে নারাজ। শেষে স্নেহা বলতেছে দরকার হলে সুমিত সাগরের মধ্যে থেকে কোনো একজনকে পাঠাবে, তবুও আমাকে যেতে দিবে না। কিন্তু হুজুরের নির্দেশ, আমাকেই যেতে হবে, অন্য কাউকে দিয়ে সম্ভব না। কি আর করার, স্নেহার কান্নামাখা মুখে রাজি হলো। আমি বুঝতেছি স্নেহার ভয় কোথায়। যদি আমাকে আর ফেরত না দেয় কোনো প্রকার ভুলের কারণে, যদি ওই রাজ্যের কোনো মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, আমি স্নেহাকে আশ্বস্ত করলাম তেমন কিছুই হবে না, আমি সব সামনে নিব ঠিকঠাক মতন। এবার হুজুর একটা সাদা কাপড় জাফরং কালি দিয়ে কি যেন লিখলেন আরবিতে।
লিখে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ওই রাজ্যের রাজা আমার বন্ধু, সে আমার দেওয়া চিঠিটা পেলেই বুঝে যাবে আমি কি জন্য তোমাকে পাঠিয়েছি। তোমাকে তরবারিটা দিয়ে দিবে, তুমি তা দিয়ে আমার নির্দেশ মেনে আজকের ভিতরে চলে আসবে। ভুলেও আজ রাতটা যেন পার না হয়। আর হ্যাঁ, তুমি কিন্তু সন্ধ্যার পরে সেখানে অবস্থান করবে আর রাত 12টার মধ্যে নদীতে ডুব দিবে। আমরা সবাই তোমার জন্য পাড়ে অপেক্ষা করব। আজানের আগে চলে আসবে। কথাগুলো যেন মনে থাকে। এটা যদি সঠিকভাবে না করতে পারো তাহলে পিশাচটা দমনের জন্য আর কোনো উপায় থাকবে না। চিঠিটা হাতে নিয়ে হুজুরের বাসা থেকে বেরিয়ে আসলাম। যদিও সবাইকে বলছি বা বুঝাইছি আমার কোনো ভয় লাগছে না, কিন্তু সত্যি কথা বলতে ভয়ে ভিতরে ভিতরে কাঁপছে। উনি যেভাবে বললেন তাতে সব অবাস্তব আর অস্বাভাবিক মনে হচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, সত্যি কি নদীর তলদেশে কোনো রাজপ্রাসাদ থাকতে পারে? নদীর নিচে, পানির নিচে কিভাবে কেউ থাকবে? তাও না হয় মানলাম, যেহেতু তারা জিন জাতি, কিন্তু আমি সেখানে গিয়ে অক্সিজেন সাপ্লাই ছাড়া কিভাবে বাঁচবো? তাও নাকি কয়েক ঘন্টার ব্যাপার। কেমন জানি বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। যদিও সব সত্যি হয়ে থাকে, অজানা শহর বা প্রাসাদ, সবগুলা জিন যারা আমার কেউ পরিচিত না, কিভাবে তাদের সাথে কথা বলবো, অ্যাডজাস্ট করব? ওনারা কি আমার ভাষা বুঝবেন? আমি কি ওনাদের ভাষা বুঝবো? মনের ভিতর হাজারো প্রশ্ন, বিশেষ দ্রষ্টব্য। কিন্তু বাস্তবে ঘটছে এরকম অনেক ঘটনা যার সাক্ষী অনেকেই আছে। অনেকেই নাকি সেখানে গিয়ে ফিরে এসেছে। যদিও বিশ্বাস করতে কষ্ট হয় আমার। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। যাই হোক, ভয় পেলে চলবে না। যে পথে এগিয়ে যাচ্ছি সেখানে প্রতিটা পদক্ষেপে ভয় আর অস্বাভাবিক ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে একটু থানায় গেলাম। সুমিত সাগরকে ঘুমাতে বললাম। রাতে ঘুম হয়নি। আমি থানায় গিয়ে যা শুনি তাতে চোখ ছানা বড়া হয়ে গেল। কপালে চিন্তার ভাঁজ। সেম আমার থানার মতন নাকি পার্শ্ববর্তী থানায় ঘুরছে। গতকাল রাতে নাকি একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, তবে মেয়েটি বেঁচে আছে। এই প্রথম ঘটনা ঘটলো যে কিনা বেঁচে আছে এখনো। আমি সহ আমার থানার কিছু কনস্টেবল চলে গেলাম সেই মেয়ের সাথে কথা বলতে। মেয়েটার সাথে দেখা করলাম। যদিও বা বেঁচে আছে, কিন্তু মেয়েটার অবস্থা আশঙ্কাজনক। আর মেয়েটার ভাষ্যমতে, রাতে আমি শুয়ে আছি একা একা, রুমের লাইট অফ, তবে জানালার একটা পাত্রা খোলা, তাই বাইরের লাইটের আলো পড়ে রুমে। মোটামুটি আলোকিত করে রেখেছে রুমটা। আমি তখনও সজাগ, ঘুমাইনি, ফোনে ফেসবুকিং করছি। হঠাৎ করেই রুমের দিকে বিরাট একটা ছায়া পড়ে। কিছুটা চমকে গিয়ে তাকালাম। ভালো করে লক্ষ্য করলাম কিসের ছায়া তা দেখার জন্য, কারণ আমি তখন 3য় তলায়। আর এত উঁচুতে তো কোনো মানুষের ছায়া পড়ার কথা নয়। কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, জাস্ট ছায়াটাই, তাও অস্পষ্টভাবে দেখছি। হুট করে ছায়াটা আমাকে আঁকড়িয়ে ধরে। তখন বুঝতে পারছি ছায়াটা কোনো মানুষের নয়, এটা কোনো সাপ। মনে হচ্ছে কোনো সাপ আমাকে পেঁচিয়ে ধরলো। আমি ভয়ে আতঙ্কে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি আপনাদের থানার ঘটনাগুলো শুনছিলাম, ওইসব মনে হতেই গা শিউরে ওঠে, কিন্তু তখন আমার কিচ্ছু করার ছিল না। আস্তে আস্তে অদৃশ্যভাবে আমার শরীর থেকে সব পোশাক খুলতে থাকে, কিন্তু আমি কোনো হাত টের পাচ্ছি না। ভয়ে আমি শিহরিত হয়ে যাই, কিন্তু কিচ্ছু করার ছিল না। লজ্জা আর নিজের ইজ্জত হারানোর ভয়ে দিশেহারা। তার মধ্যে এমন অস্বাভাবিক ঘটনা আমাকে বিচলিত করে দেয়। নিজের সেফ রুমটাকে মৃত্যুকূপ মনে হচ্ছে। মনে মনে দোয়া পড়ার ট্রাই করি, কিন্তু এতটা ভয়ে বিচলিত হয়ে দোয়া কালাম মনে আসছে না। রুমটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। পরিবেশটাও কেমন জানি থমথমে। আস্তে আস্তে আমাকে বিছানায় নিয়ে যায়, শূন্যে ভাসিয়ে। শূন্যের উপর আমাকে ধর্ষণ করে পিশাচটা। ব্যথায় চিৎকার করি, কিন্তু কোনো দয়াময়া নেই পিশাচটার। আর আমার চিৎকার আমি নিজেই শুনছি না, তাই অন্য রুমে থাকা বাবা মা তো শুনবেই না। অনবরত ধর্ষণ করে নিজের সবটা শক্তি প্রয়োগ করে আমার সারা শরীরে কামড় বসায়। এমন কোনো জায়গা নেই যেখানে সে কামড় না দিয়েছে। রক্ত বেরিয়ে আসে। যখন বুঝতে পারি রক্তে বিছানা ভিজে যাচ্ছে, তখন ভয় আর মৃত্যুর কথা চিন্তা করে অজ্ঞান হয়ে যায়। যখন হুঁশ ফিরে তখন সব স্বাভাবিক, শুধু আমার শরীরে কোনো কাঁপড় নেই, আর সারা শরীরে প্রচুর ব্যথা এবং কামড়ের দাগ। ব্যথায় কাতরাচ্ছি,
নিজের সবটা শক্তি প্রয়োগ করে চিৎকার করে আবার অজ্ঞান হয়ে যায়। হয়তোবা তখন চিৎকার শুনতে পারে আমার বাড়ির লোকজন আর দরজা ভেঙে নিয়ে আসে হাসপাতালে। আমি হুঁশে এসে দেখি আমি হাসপাতালে। বলতে বলতে মেয়েটা কান্নায় ভেঙে যায়। ওর কান্না শুনে উপস্থিত সকলের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। ডাক্তার জানায় অনেক মোটা কিছু দিয়ে সেক্স করা হয়েছে, যার ফলে মেয়েটি বেঁচে থাকলেও তার যৌন পর্দা এমনভাবে ফেটে নষ্ট হয়ে গেছে যে কোনো দিনই মা হতে পারবে না। কথাটা আমাকে আরো বেশি কষ্ট দেয়। একটা মেয়ের জীবনের চেয়েও বড় কষ্ট আর কি হতে পারে। পরে সেখান থেকে সবাইকে সতর্ক করে চলে আসি আর কল্পনা করি তাহলে কি আমাদের পরিশ্রম কাজে দিচ্ছে। যদিও বা পেশাজটা স্থান পরিবর্তন করেছে, তাতে কষ্ট লাগছে যে তার পরিধি বাড়িয়ে নিচ্ছে, কিন্তু তবুও ভালো লাগছে এটা ভেবে যে পিশাচটার শক্তি কমে যাচ্ছে। মানে আগে তো ধর্ষণ করার সাথে সাথেই মেয়েগুলা মারা যেত, আর আজ এই প্রথমবার মেয়েটা বেঁচে আছে, এটা ভেবে শত কষ্টের মাঝে একটু হলেও শান্তি পাচ্ছি। সন্ধ্যার পর চলে গেলাম যথাস্থানে, মানে নদীর পাড়ে। গিয়ে সবাই অপেক্ষা করছি, কিন্তু হুজুরের খবর নাই। দেখতে দেখতে রাত প্রায় 11টা বেজে গেছে, কিন্তু হুজুরের খবর নেই। চিন্তায় মাথায় বন বন করছে, হুজুর না আসলে তো পরবর্তী পদক্ষেপ নিতেই পারবো না। হুজুর তো না আসার মতন কোনো কারণ নেই, এর তো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি হুজুরের কোনো বিপদ হলো? পিশাচটা কি হুজুরকে? না না, আর ভাবতে পারছি না। যতটা সময় যাচ্ছে হার্টবিট ততটাই লাফাচ্ছে। এভাবে চলতে থাকলে দম বন্ধ হয়ে আসবে। 12টা বাজতে আর মাত্র 7 মিনিট বাকি, অথচ হুজুরের কোনো দেখা নেই। সবাই অস্থির হয়ে আছে। লাস্টে 2 মিনিট থাকতে হুজুর আসলো আহত অবস্থায়, কাতরাতে কাতরাতে। আমরা দৌড়িয়ে এগিয়ে গেলাম। হুজুরের ইশারা দিয়ে থামালেন আর বললেন, এখন সময় নষ্ট করার নয়, তুমি এক্ষুনি ঝাঁপ দাও আর পানির নিচে চলে যাও। চিঠিটা কি নিয়ে আসছো? নিয়ে আসছি, কিন্তু আপনার কি হয়েছে? সেটা পরে বলবো, আগে নিজের কাজ করো। আমি আর কথা না বলে পানিতে লাফ দিয়ে একদম নিচে চলে গেলাম। ভয় হচ্ছে খুব, কি জানি কি হয়, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম। হুজুরের কথা হুবহু মিলে গেছে। পানির নিচে এক অদ্ভুত শহর, বড় বড় বাড়িঘর, যা এতটা সৌন্দর্যপূর্ণ কারুকাজে সজ্জিত যা নিজের চোখকেও অবিশ্বাস করতে বাধ্য করে। যতই দেখছি ততটাই অবাক হচ্ছি। আস্তে আস্তে প্রাসাদটা খুঁজতে শুরু করলাম। সবগুলোই প্রাসাদের মতন বাড়িঘর, তাই কষ্ট হচ্ছে খুঁজতে কোনটা আসল প্রাসাদ, মানে কোনটাতে আমার ঢুকতে হবে। তবে সবচেয়ে বেশি অবাক হচ্ছি কোনো মানুষ, মানে কোনো জিন পরি দেখা পাচ্ছি না। কেউ নেই, সবগুলা মনে হচ্ছে খালি, কেউ মনে হয় থাকে না। আর একটা বিষয়ে অবাক হচ্ছি, আমার দম বন্ধ হয়ে আসছে না। আমি পৃথিবীর বুকে যেভাবে নিঃশ্বাস নেই ঠিক সেভাবেই নিচ্ছি, কিন্তু আমি তো পানি নিচে। খুঁজতে খুঁজতে বড় প্রাসাদটা পেয়ে গেলাম। এতক্ষণে আমার সাথে কোনো অস্বাভাবিক কিংবা ভৌতিক কোনো ঘটনাই ঘটেনি। যখনই প্রাসাদের কাছে গেলাম তখনই কোথায় থেকে যেন দানব আকৃতির 2টা অ্যানাকন্ডা সাইজের সাপ বেরিয়ে আসলো হুট করেই। এসেই আমার সামনে ফনা তুলে ফোঁস করছে, গিলে খাবে আমাকে। ভয়ে আমি কাচুমাচু হয়ে গেলাম, কিন্তু হুট করেই হুজুরের বলা কথা মনে পড়ে গেল। না, ভয় পেলে চলবে না। শুরুতেই ভয় পেলে আমি আমার কর্ম সাধন করতে পারবো না। সাপ 2টা আমাকে আঁকড়িয়ে ধরলো, কি করব ভেবেই পাচ্ছিলাম না। হঠাৎ মনে হলো এই 2টা তো আবার পাহারাদার না, হতেই পারে, ট্রাই করি তো। আসসালামু আলাইকুম, আমি একটা দরকারে এখানে এসেছি। সালামটা দিতেই সাপ 2টা আমাকে ছেড়ে দিল। আস্তে আস্তে ছোট হয়ে এক পর্যায়ে এসে মানুষের চেহারায় রূপ নিল। তার মানে এই 2টাই পাহারাদার প্রাসাদের। সালামের উত্তর নিয়ে জিজ্ঞাসা করলো আমি কি করে এখানে আসলাম। মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদুর রহমান সাহেব পাঠিয়েছেন আমাকে। পকেট থেকে চিঠিটা দেখালাম। প্রথমে দুইজনের দিকে তাকাতাকি করলো, তারপর একজন বলল আর একজনকে আমাকে ভিতরে নিয়ে যেতে, রাজ দরবারে নিয়ে যেতে। আশ্চর্য, তারা স্পষ্ট বাংলায় কথা বলছে। আমি যতটা ভয় পেয়েছিলাম আসার আগে বা হুজুরের যতটা ভয়ঙ্কর ভাবে বলেছিলেন তার কোনোটাই ঘটছে না। রাজ দরবারের দিকে এগিয়ে যাচ্ছি এক পাহারাদারের পিছু ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম। এতটা সুন্দর ভিতরটা যা ভাষায় প্রকাশ করার মতন না। বিভিন্ন অজানা দামি দামি আলোকসজ্জায় সজ্জিত, পাথর দিয়ে তৈরি করা হয়েছে প্রাসাদটা। হীরের চেয়েও দামি হবে বলে মনে হচ্ছে পাথরগুলা, যা চোখ ধাঁধানো মন মাতানো। যাই হোক, কোনো দিকে ঠিক মতো নজর দিলাম না। হুজুরের বারণ আছে। আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে, অনেক সুন্দরী রমণীরও, কিন্তু আমি কারোর চোখের দিকে তাকাচ্ছি না। সোজা হেঁটে আমি রাজার সামনে গিয়ে দাঁড়ালাম। পাহারাদার নিজের ভাষায় রাজা মশাইকে জানিয়ে বলল নিজেদের ভাষায়। রাজা মশাই আমার দিকে হাত বাড়িয়ে দিলেন।
কেন জানি ওনাদের কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে ওনারা আমার জন্যই অপেক্ষারত ছিলেন, কিংবা আমি আসবো তা ওনারা জানতেন, কিন্তু কিচ্ছু জিজ্ঞাসা না করেই হাত বাড়িয়ে দিলেন আর আমি পকেট থেকে বের করে দিলাম চিঠিটা। হালকা একটু পরেই একজন গার্ডকে ডেকে ওনাদের ভাষায় কি জানি বললেন। গার্ড গিয়ে কয়েকটা তরবারি নিয়ে আসলো কোষযুক্ত, তার মধ্যে একটা হীরার হবে, আরেকটা সোনার, আরেকটা অজানা কোনো কিছুর, আরেকটা সাধারণ লোহার বা ইস্পাতের। আমার সামনে দিয়ে বললেন, যেটা পছন্দ সেটা নিয়ে যাও, আর যদি চারটাই নিতে মন চায় চারটাই নিতে পারো। আমাকে যা বলছে সব বাংলায়। আমি মুস্কি হাসি হেসে আমার দরকারি লোহার বা ইস্পাতের তৈরি তরবারিটা হাতে তুলে নিয়ে ওনাকে ধন্যবাদ জানালাম। উপস্থিত সবাই কিছুটা অবাক হলো, এত দামি দামি উপহার পাওয়ার পরেও আমি না নেওয়াতে। রাজামশাই কিচ্ছু বললেন না, আমাকে খাওয়ার রুমে যেতে নির্দেশ দিলেন। তুমি অনেক দূর থেকে এসেছো, যাও কিছু খেয়ে নাও, খেয়ে রেস্ট নিয়ে কাল যেও। দুঃখিত রাজামশাই, আমার হাতে সময় অনেক কম। হয়তো আপনিও জানেন আমার এখানে আসার উদ্দেশ্য কি বা কি জন্য এসেছি, তাই আমি এখানে কোনো সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে কি তুমি না খেয়ে চলে যেতে চাচ্ছ? যদি অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার দরবারে এসে কেউ খালি হাতে ফিরিনি। তুমি এখানে থাকা হিরে জহরত যা যা ইচ্ছে নিয়ে যেতে পারো, যেগুলো তোমার ভালো লাগে। এবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আমার সবচেয়ে বড় উপহার পেয়ে গেছি। দোয়া করবেন আমি যেন আমার কাজে সম্পূর্ণ করতে পারি। রাজামশাই জানতেন সব, কোনো কিছুই ওনার অজানা ছিল না, তাই উনি বেশি পেঁচালেন না, আমাকে অনুমতি দিলেন চলে আসার। আমিও হুজুরের কথা মতো ডান পা আগিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। আসার পথে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাক, ওষুধ চিৎকার আর মানুষের আহাজারি শুনতে পাচ্ছি। পরিচিত অনেকের কণ্ঠে ডাকছে আমায়, কিন্তু আমি পেছনে ফিরে তাকাচ্ছি না, সোজা হেঁটে চলেছি। মাঝপথে আসার পর অনেক ভয়ানক রূপের পিশাচদের দেখা পেলাম, যারা আমাকে আক্রমণ করে বসে। যদিও কাছে আসছে না, তবে একদম কাছে ঘেঁষে চলে যাচ্ছে। এক একজনের চেহারা আর দাঁত বিজলানি দেখেই মাথা ঘুরাচ্ছে ভয়ে। পরে হুজুরের দেখা পেলাম, হুজুর এসে কি যেন পড়লেন, আর সব পিশাচ সুরসুর করে লেজ গুটিয়ে পালালো। এতক্ষণ লাগে তোমার আসতে? তোমাকে বলছি তাড়াতাড়ি করে ফিরে আসতে। আমি তরবারিটা দিতে যাব, ঠিক তখনই শান্ত পানি অশান্ত হয়ে গেল। বড় বড় ঢেউ কাটছে, চারপাশটা কেমন জানি অশান্ত গোমটে ভাব ধারণ করলো। কি হচ্ছে সব? একটু আগেই তো সব শান্ত আর স্বাভাবিক ছিল, যদিও পিছনে অনেক কিছুই ঘটছে, কিন্তু সামনে না। হুজুর বারবার বলছে ওনার হাতে তরবারি দিতে, না হয় এই পিশাচটা ঝড় শান্ত হবে না। আমি কেন জানি দিতে গিয়েও মন বলছে দিস না, ঠিক হবে না, নিজের কাছেই রাখ। না হুজুর, আমি দিতে পারবো না, আপনি আমার সাথে উপরে চলেন, সেখানেই দিব। কথাটা শুনে হুজুর গরম হয়ে গেলেন, রাগে লাল হয়ে গেছে, অনেক কিছুই বললেন, যেমন আমিই পাঠালাম, আমার জন্যই পেলে, এটার কাজ কি সেটা একমাত্র আমি জানি, আর তুমি আমার কাছেই দিতে ভয় পাচ্ছ, দিচ্ছ না, ইত্যাদি অনেক কথা। কিন্তু আমি কোনো কথাতে কান না দিয়ে সামনে এগিয়ে আসছি। হুজুর আমার সাথে, যেখানে থেকে শুরু করেছিলাম সেখানেই চলে আসলাম। এখন পানির উপরে উঠছে। হুজুর তখনও বারবার বলছে আমি তার কাছে না দিলে সমস্যা হবে, এই তরবারি কোনো কাজেই লাগবে না। পানির উপরে ওঠার আগেই যেন তার হাতে দিই, কিন্তু আমি আমার কথায় অটল। উপরে উঠে অবাক হয়ে গেলাম, দেখি হুজুর সহ সবাই উপরে বসে আছে আমার অপেক্ষায়। কিন্তু হুজুর না, মাত্র আমার সাথেই ছিল, কয়েক সেকেন্ড আগেও তো আমার কাছে তরবারি চাইলো। উপরে আসার পর সবার আগে স্নেহা এসে জড়িয়ে ধরলো, এখনো কান্না করছে বেচারি। যখন যাত্রা শুরু করেছিলাম তখন থেকেই কান্না শুরু করছে, দেখে মনে হচ্ছে এখন পর্যন্ত একবারের জন্য থামেনি। খারাপও লাগছে, ভালোও লাগছে স্নেহার ভালোবাসা দেখে। যাই হোক, হুজুরকে জিজ্ঞাসা করলাম না সে কিভাবে উপরে আগে আসলো, কারণ এতক্ষণে বোঝা শেষ যে এতক্ষণে আমার সাথে ছিল সে কোনো মানুষ নয়, চালাকি করে আমার থেকে তরবারি নিতে চেয়েছিল। যাই হোক, হুজুর তাড়াহুড়ো করছেন। আচ্ছা যাই হোক, তরবারিটা দাও, এখনো অনেক কাজ বাকি আছে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম তুমি তোমার কাজে সাকসেসফুল হয়েছো। আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া জানাই, তোমাকে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে এসেছেন। এবার হাতে সময় কম, আমাদের অতি দ্রুত এই স্থান পরিত্যাগ করতে হবে, কারণ আজানের সময় হয়ে আসলো। আজান শেষ হলে পিশাচটা মানুষ রূপে আসতে পারে, যে কোনো সময় হামলা করতে পারে, যে কোনো রূপে। আমি ওনার কথায় অবাক হলাম। নদীতে ঝাঁপ দিলাম ঠিক 12টায়, ওইখানের বড়জোর ঘন্টাখানেক লেট করছি, আর আজান হয় 5:25। তাহলে কিভাবে এখনই আজানের সময় হলো? কৌতূহল বশত স্নেহার হাত থেকে আমার মোবাইলটা নিয়ে সময় চেক করলাম। আরে যা, সত্যি তো 5:03 বেজে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি এতক্ষণ কি করে কাটালাম? তাও ভালো খেতে বসিনি।
যদি না খেয়েও বসে থাকতাম তাহলে সময় মতন আসাই হতো না। যাই হোক, নিজের কথা নিজের কাছেই রেখে দিলাম। গাড়িতে সুমিত, সাগর, স্নেহা, আমি আর হুজুর উঠে বসলাম। আসার পথে হুজুরের আহত হওয়ার ঘটনা বললেন। পিশাচের একটা দল নাকি তাকে হামলা করেছিল, অনেক কষ্টে নিজের জিনের সাহায্যে নিয়ে এখানে এসেছেন। সব ঘটনা শুনলাম। বাসায় এসে হুজুর বলতে শুরু করলেন, এখন তোমাদের কাজ হচ্ছে পিশাচটার আসল ঠিকানা বের করা। কোথায় আছে সে বের করে সেখানে গিয়ে হামলা করতে হবে। তার আগে তান্ত্রিকটাকে আটকিয়ে রাখতে হবে এমন জায়গা যাতে সেখানে পিশাচটা না যেতে পারে। তরবারি দিয়ে এক আঘাতেই পিশাচটার মাথায় আঘাত করে ফেলতে হবে, তাহলে পিশাচটার মৃত্যু হবে, কিন্তু সেটা আমাকেই করতে হবে। এখন কথা হচ্ছে তান্ত্রিক যেখানে আছে সেখানে আগে যেতে হবে আর তাকে মায়াজালে আটকিয়ে রাখতে হবে এমনভাবে যেন সেখানে কোনো অশুভ জিন ঢুকতে না পারে। কথার মতন চলে গেলাম যেখানে তান্ত্রিকটা আছে। স্নেহা যেখানে আটকে রেখেছে, স্নেহা নিয়ে গেল সেখানে। হুজুর তান্ত্রিকটাকে আটকিয়ে রাখলেন মায়াজালে, আর স্নেহার বাবা সহ সবাইকে নিয়ে আসা হলো। সবাই বাহিরে পাহারা হিসেবে দাঁড়িয়ে আছে। এদিকে সবকিছু ঠিকঠাক, কিন্তু সমস্যা হচ্ছে কিভাবে পিশাচটার অবস্থান শিওর হব, তাকে কিভাবে আটকাবো। সুমিত এতক্ষণে ভালো একটা বুদ্ধি দিল। আমি সহ সবার কাছেই ভালো লাগলো বুদ্ধিটা। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কাজে দিবে। বিষয়টা হচ্ছে, আমরা সবার আগে একটা কুমারী মেয়ে যার বয়স কিনা 18 এর নিচে, তারপর তাকে একটা নির্জন জায়গায় রেখে দিতে হবে। পিশাচটা লোভে পড়ে মেয়েটাকে ধর্ষণ করতে আসবে, আর আমরা তখন অ্যাটাক করব। যদিও বা বুদ্ধিটা ভালো, কিন্তু সমস্যা অনেক। কি করে যেন শুনে একটা মেয়েকে বিপদের মুখে ঠেলে দিব, আর কোনো মেয়েই বা রাজি হবে এমনটা করতে? কোথায় পাবো এরকম মেয়ে? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদিও বা পেয়েই যাই, যদি প্ল্যান মাফিক তাকে দমন করতে না পারি, তাহলে একটা মেয়ের জীবন এখানেই ধ্বংস হয়ে যাবে। কেউ রাজি হবে না এমনটা করতে। কথাগুলো এক টানে বলে ফেললাম সকলের সামনে। সুমিত নিজেও বুঝতে পারছে এটা কোনো দিন কোনোভাবেই সম্ভব না। কোনো মেয়ে জেনে শুনে রাজি হবে না। স্নেহা এতক্ষণে মুখ খুলল। আচ্ছা, পিশাচটার তো দরকার শুধু কোনো যুবতী মেয়ে, সেটা হোক মৃত বা জীবিত। তাহলে আমরা সুমিতের প্ল্যান মাফিক শুধু জীবিত মেয়ের বদলে মৃতদেহ রেখে দিই, কিংবা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলে ওনাদের কাছ থেকে একটা লাশ ব্যবহার করি। যুক্তি এটাও ঠিক, কিন্তু এরকম জঘন্য কাজ করতে মন সাহস দিচ্ছে না। হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম, কি করা যায় এখন? দেখো বাবা, যুক্তি বুদ্ধি দুইটাই ঠিক আছে, বাট কোনোটাই ইসলামিকভাবে ঠিক না। এটা একদম নিকৃষ্টতর কাজ হবে। আবার এছাড়া কোনো পথও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, যদিও অনেক রিস্কি। আমরা সবাই কৌতূহলী হয়ে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কি কাজ? উত্তরে উনি, আমরা যদি রাতে তান্ত্রিকের সুরক্ষা বাঁধ কিছুটা উন্মুক্ত করে দেই আর সেখানে কড়া পাহারার ব্যবস্থা করি, তাহলে হয়তো কাজে দিবে। পিশাচটা তান্ত্রিককে রক্ষা করতে অবশ্যই সেখানে যাবে, আর আমরা সেখানে আবার সুরক্ষা বাঁধ নিশ্চিত করব পিশাচটারে ভিতরে রেখে। পিশাচটা ক্রমে দুর্বল হয়ে যাবে আর তখন তাকে মারা সহজ হবে। কিন্তু কাজটা অনেক রিস্কি হলেও কোনো লাশ বা মেয়ের দরকার পড়বে না। রিক্স হলেও এটাই মেনে নিলাম সবাই। যা আছে কপালে, দেখা যাবে পরে। এদিকে সব গোছগাছ করে নিলাম। রাতে মিশনে নামতে হবে, পিশাচ দমনের মিশন। রাত 10টার দিকে টার্গেটের দিকে এগিয়ে গেলাম সবাই মিলে। তার আগেই আমার একটা বুদ্ধি খেলে মাথায়, কাজে আসলে আসতেও পারে, তাই বাজার থেকে হুবহু মেয়েদের মতো নকল পুতুল কিনে আনি, আর তাই নিয়ে যাই। উপরে কাফনের কাপড় পেঁচিয়ে রাখি। আমার জানা মতে জিন জাতি শক্তিশালী হলেও এরা প্রচুর বোকা। বোকামের জন্য এদের শক্তি থাকতেও এরা মানুষের সাথে পারে না, রাজত্ব করতে পারে না মানুষের দুনিয়ায়। এই পিশাচটা মেয়েদের প্রতি দুর্বল, তাই সামনে মেয়ে নাকি পুতুল তা না বুঝে যদি একবার ওইদিকে নিজের মন স্থির করে, তাহলে কেল্লা ফতে মারতে সুবিধা হবে। যাই হোক, কাজে যা দিবেই তা কিন্তু না, তবুও রেখে দিলাম, নিয়ে গেলাম সাথে করে। এদিকে বড় অফিসার মানে স্যারেরা ফোন করছে বারবার। ওনাদেরকেও জানানো হয়েছে আজ মিশনে নামবো। ওনারা সবাই দোয়া করছেন। যদিও পুলিশ ফোর্স বাইরে থেকে এনে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি মানা করছি। এখানে পিস্তল, রিভলভার, বুলেটের কাজ না। সো এদের এনে শুধু শুধু ঝামেলা হবে, পরে দেখা যাবে তাদের বাঁচানোর জন্য আমাদেরই সময় নষ্ট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করে এগিয়ে গেলাম। হুজুর দোয়া পাঠ করে অদৃশ্য মায়াজাল তৈরি সুরক্ষা চক্র ভেঙে দিলেন, যাতে পিশাচটা আসতে পারে। এবার তান্ত্রিকটাকে এমন ভাবে বসানো হলো যাতে তাকে দেখে মনে হয় সে পূজায় বসেছে, পূজা করছে, আর তার সামনে নকল মেয়ের লাশ মানে পুতুলটাকে রাখা হলো। আশেপাশের পরিবেশ তান্ত্রিকের পূজার পরিবেশ যেমন থেকে তেমনই করা হলো।
এবার অপেক্ষার পালা। দেখতে দেখতে রাত প্রায় 2টা বেজে চলছে, কিন্তু পিশাচের কোনো দেখা নেই। অপেক্ষার প্রহর গুনে গুনে সবার অবস্থা কাহিল। এমনিতেই অপেক্ষার সময় যায় না, তার মধ্যে এমন একটা মিশন, তবুও থাকতেই হবে, উপায় নেই। এটা তো যেমন তেমন কাজ নয়। যাই হোক, দেখতে দেখতে রাত প্রায় 3:25 মতন বাজে। হঠাৎ শো শো শব্দ শুনতে পাই। একটা বিকট শব্দ ধেয়ে আসছে আমাদের দিকে, যাতে উপস্থিত সকলের আত্মা কেঁপে ওঠে। কিন্তু কে আসছে তাকে দেখতে পাচ্ছি না। ভয়ে আতঙ্ক জড়সড় হয়ে সকলে, আমাদের সাথে থাকা জিনেরা মানে স্নেহার বাবা আর ওনার দলবল সকলেই ভয়ে আটকে ওঠেন। যেদিকে থেকে ধেয়ে আসছে সেদিক থেকে সকল গাছপালা দুমড়ে মুচড়ে একেবারে করে দিচ্ছে। ঘূর্ণিঝড়ের মতন তীব্র গতিতে সব নিজের সঙ্গে করে নিয়ে আসছে, আর তার চারপাশে ঘিরে আসছে ছোটখাটো পিশাচ শয়তানগুলো। কুকুর শিয়াল বা কখনো হিংস্র জানোয়ারের মতন শব্দ করছে তারা। বুঝতে বাকি রইল না, পিশাচটা আজ যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসছে, আর সে রাগে কটমট করছে। জানি না কি হবে, কি আছে কপালে। কিছুটা কাছে আসার সাথে সাথেই শব্দ কমে গেল, কিন্তু পরিবেশটা সম্পূর্ণরূপে চেঞ্জ। থমথমে অবস্থা বিরাজ করছে। কালো মেঘের থাবায় চাঁদটা ঢেকে গেছে। একটু আগে শীতল ঠান্ডা বাতাসে এখনো গা পুড়ে দিচ্ছে। পিশাচটার নিঃশ্বাসে বাতাসটাও দুর্গন্ধ ও আগুনে পরিণত হয়ে গেছে। কাছে সে বিরাট একটা সাপে পরিণত হলো। এই প্রথম কাছে থেকে পিশাচটাকে দেখতে পেলাম, যদিও আমরা সকলে নিজের গোপন করে রেখেছি আড়ালে, তবুও দেখতে পাচ্ছি সব। সাপ হলেও মাথাটা মানুষ এবং পশু দুইটার সংমিশ্রণে একটা রূপ, যা এতটা বিকট আর বিশ্রী দেখতে, যা দেখেই যা কেউ অজ্ঞান হয়ে যাবে। রাগে ফোঁসফোঁস করতে করতে এগিয়ে যাচ্ছে তান্ত্রিকটার দিকে। হুট করেই এমন একটা কাজ করবে তা আমরা কল্পনা করতে পারিনি। পিশাচটা গিয়ে তান্ত্রিকটাকে এক কামড়ে মাথা থেকে শরীর আলাদা করে ফেললো। তান্ত্রিকের মাথাবিহীন গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তা পিশাচটা মন ভরে খাচ্ছে, যা দেখে সারা শরীরে লোম দাঁড়িয়ে গেল, আর সাথে ভয়। হুজুর তো বলেছিলেন পিশাচ দমনের আগে তান্ত্রিককে মারা যাবে না, তাহলে পিশাচটা নিজের সবটা শক্তি প্রয়োগ করতে পারবে। কিন্তু পিশাচটা তো নিজেই তান্ত্রিককে মেরে ফেললো। এবার উপায়? হুজুর তড়িঘড়ি করে শরীক্ষা চক্র আবার দিতে বাইরে বের গেলেন, আর ওনার দেওয়া কালাম অর্ধেক পাঠ করার সাথে সাথেই পিশাচটা ওনাকে দেখে ফেলে। তান্ত্রিকটার মতন করে হুজুরটাকেও আমাদের সকলের চোখের সামনেই মেরে ফেললো। খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হুজুরটার জন্য। এদিকে আমাদের মেইন অস্ত্র হারিয়ে ফেলেছি, দিশেহারা হয়ে যাচ্ছে। কি করব এখন, মাথায় কিচ্ছু আসছে না। এবার আমার আনা পুতুলটা দিয়ে দেখি কোনো কাজে আসে নাকি। হুজুরের রক্ত পান করে পিশাচটা পুতুলটাকে দেখতে পায়, আর আমার প্ল্যান কাজে লাগে। মানুষের মৃতদেহ মনে করে পিশাচটা পুতুলকে ধর্ষণ করতে এগিয়ে যায়। যতগুলো কাহিনী শুনেছি সেম ভাবে শূন্যে ভাসিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করছে। ঠিক তখনই স্নেহা বাড়িয়ে নিজের শক্তি প্রয়োগ করে সুরক্ষা চক্র দেয়। তবে এটাতে পিশাচের শক্তি কমে যাবে না, কিন্তু পিশাচ এখান থেকে কখনো বের হতে পারবে না, আর অন্য কোনো শক্তিও ভিতরেও ঢুকতে পারবে না। কিন্তু স্নেহাও ভিতরে। তখন মানুষের পক্ষে সম্ভব যাওয়া আসা। চক্রটা ঠিক কাচের দেওয়ালের মতন, কিন্তু কাচ নয়, এটা যেন একটা আলো, তবে সকলের চোখে পড়বে না। আমিও গেলাম ভিতরে, কারণ ততক্ষণে পিশাচটা বুঝতে পেরে স্নেহার উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। আমাকে দেখেই পিশাচটা আরো বেশি রাগে ক্রোধে গর্জন করছে, যেন কত শত বছরের শত্রুকে কাছে পেয়েছে। আজ আমার রক্ত খেয়ে হোলি খেলায় মেতে উঠবে। আমি আমার কাছে থাকা তরবারিটা বের করি, তা দেখে পিশাচটা ভয়ে আঁতকে ওঠে। বুঝতে বাকি রইল না নিজের মৃত্যু দেখতে পাচ্ছে পিশাচটা, তার মানে সে এখন একটু হলেও ভীত। আমি আমার হাতে থাকা তরবারি দিয়ে পিশাচটার মাথা 2 ভাগে ভাগ করতে এগিয়ে যাচ্ছি। হুট করেই আর দেখতে পাচ্ছি না পিশাচটাকে, মানে সে অদৃশ্য হয়ে গেছে। এদিকে পিশাচের অনুসারীরা বাইরে তুমুল ঝগড়া করছে ভিতরে আসার জন্য, তবে তোলপাড় করে তুলছে। স্নেহার বাবা সহ ওনার সকল সহযোগী জিনগুলা তাদের সাথে যুদ্ধ মেতে উঠেছে। সুমিত সাগর দৌড়ে আমাকে বাঁচাতে আমার কাছে চলে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি কি করে পিশাচটাকে দমন করব? তাকে তো আমি দেখতেই পাচ্ছি না, মানুষের চর্ম চোখের অন্তরালে চলে গেছে। অদৃশ্য কারোর সাথে মানুষের যুদ্ধ করা তো অসম্ভব। কি করব দিশেহারা। একে তো তান্ত্রিকটাকে মেরে আগের চেয়ে পাওয়ারফুল হয়ে গেছে পিশাচটা অদৃশ্যভাবে এক এক সময় এক এক দিক থেকে আগুনের গোলা নিক্ষেপ করছে আমার দিকে, কিন্তু আমি আমার হাতে থাকা তরবারি আঘাতে মুহূর্তের মধ্যে সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এভাবে কখন কোন দিক দিয়ে নিক্ষেপ করবে তা কি করে বুঝবো? এদিকে স্নেহা সব দেখতে পাচ্ছে পিশাচটার। আমাকে এক এক সময় এক এক দিক নির্দেশনা দিচ্ছে স্নেহা, যার জন্য আমি সতর্ক হতে পারছি। কিন্তু এভাবে কতক্ষণ? এদিকে পিশাচটা বুঝে গেছে স্নেহাকে না মারলে সে তার কর্ম সাধন করতে পারবে না, তাই আমাকে রেখে স্নেহার দিকে অগ্রসর হয়েছে।
যদিও আমি দেখতে পাচ্ছি না, কিন্তু স্নেহার নিজেকে বাঁচানোর আর যুদ্ধ করার মতন হাত নড়াচড়া আর শরীরের অঙ্গভঙ্গি দেখে তা টের পারছি। স্নেহা আমাকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদে পড়েছে, কিন্তু আমি ওর স্বামী হয়ে পিশাচটার মারার একমাত্র অস্ত্র হাতে নিয়েও কিচ্ছু করতে পারছি না। এক পর্যায়ে স্নেহা হয়তোবা পিশাচটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। পিশাচটা কালো ধোঁয়ায় পরিণত হয়ে তান্ত্রিকের শরীরের ভিতর ঢুকে যায়, যা আমিও দেখতে পেলাম। কিন্তু আমি তো বড় বিপদে হয়ে গেল কিন্তু এখন তো বড় বিপদ হয়ে গেল। পিশাচটা তো আগেই তান্ত্রিকের মাথা কেটে ফেলেছে কামড় দিয়ে, আর পিশাচটাকে মারতে হলে পিশাচটার মাথাটাকেই কাটতে হবে এক কোপে। যদি মাথা খুঁজে না পাই, কাটবো কি? ভয় আর টেনশনে সব মিলিয়ে মনে হচ্ছে নিজের মাথায় নিজে কেটে ফেলি। হঠাৎই পিশাচটা স্নেহার গলা চেপে ধরে। স্নেহা কাতরাচ্ছে ব্যথায়। আমি গিয়ে পিশাচটাকে কিল ঘুষে মারছি। সুমিত সাগর সারানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। সুমিত সাগরকে এক ঝটকায় উড়িয়ে দিল, সাথে আমাকেও। এদিকে স্নেহার দম বন্ধ হয়ে আসছে। কি করব ভেবেই পাচ্ছিলাম না। স্নেহা মৃত্যুর দিকে আস্তে আস্তে ঢলে পড়ছে। আমি নির্বাক নিস্তব্ধ হয়ে দেখছি। কোন রকম ব্যথা কাতরাতে কাতরাতে উঠে এসে পিশাচটার দিকে ভালো করে লক্ষ্য করলাম। দেখি বুকের দিকে একটা চোখ দেখা যাচ্ছে। তার মানে হতে পারে তার নিচের অংশই গলা। জানি না, তবুও কিচ্ছু করার ছিল না, তাই সেখানে কূপ বসিয়ে দেই। পেটের একটু উপর থেকে 2 খণ্ড হয়ে মাটিতে লুটিয়ে পড়লো পিশাচটা। সাথে সাথে মারা গেল। খুশিতে মনটা নেচে উঠলো। বাইরে থাকা পিশাচগুলো লবণের ন্যায় গলে যাচ্ছে। তাদের আহাজারি সারা জীবন মনে রাখার মতো। শয়তান পিশাচটার দমন হলো অবশেষে। স্নেহাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালাম। পিশাচ দমনের খবরটা উপরের লেভেলে স্যারদের জানিয়ে দিলাম ফোনে। ওনারাও হাসপাতালে দেখতে আসলেন স্নেহাকে। স্নেহার অবস্থা আশঙ্কাজনক। প্রায় 5 ঘন্টা পরে স্নেহার জ্ঞান ফিরে। খুশিতে মনটা নেচে উঠলো স্নেহাকে ফিরে পেয়ে। জড়িয়ে ধরলাম শক্ত করে। চুমু খাচ্ছি স্নেহার কপালে মুখে গালে। খুশিতে ভুলে গিয়েছিলাম সবাই আছে সেখানে। যখন বুঝতে পারি, লজ্জায় দুজনেই লাল হয়ে গেলাম। সবাই রুম থেকে চলে গেল। পরি বউটাকে মন ভরে দেখছি আর আদর করছি। কিছুক্ষণ পর আমিও বেরিয়ে আসলাম। ডাক্তার সুসংবাদ জানালেন স্নেহা মা হতে চলেছে। ওর ট্রিটমেন্ট করাতে গিয়ে বিষয়টা রিপোর্টে ধরা পড়েছে। একসাথে 3টা খুশিতে নিজেকে ধরে রাখার কষ্টকর হয়ে যাচ্ছে। এইদিকে আমার কাজের কৃতজ্ঞতা স্বরূপ আমাকে সরকারিভাবে অভ্যর্থনা আর পুরস্কৃত করা হবে। আজকে শুধু খুশি আর খুশি। 3 দিন পর স্নেহাকে নিয়ে বাসায় আসলাম। সে রাতেই অভ্যর্থনা আর পুরস্কার অনুষ্ঠান সেখানে অ্যাটেন্ড করলাম। আমাকে সোনার মেডেল দেওয়া হলো, আর সুমিত সাগরকে পুলিশের এসআই পদে চাকরি। আমাকে পোস্টে উত্তীর্ণ করা হলো, মানে প্রমোশন। পুলিশের গোয়েন্দা বিভাগে ঢাকার হেড করা হলো। সব মিলিয়ে জীবনের শ্রেষ্ঠ সময় পার করলাম। রাতে অনুষ্ঠান শেষে বাসায় ফিরলাম। স্নেহা তখনও পুরোটা সুস্থ নয়। এদিকে আমাকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছে, তাই পরের দিনই বাড়িতে যাব প্ল্যান করলাম। পরের দিন যথাসময় বাড়িতে চলে আসলাম আর খুশি সংবাদ শুনলাম আব্বু আম্মুকে। ওনারাও খুশিতে আমাকে দোয়া করলেন। রাতে স্নেহাকে মন ভরে আদর করলাম। বলবো না শেখায়নি, যেহেতু বাড়িতেই আছি 1 মাস, আর স্নেহাও প্রেগনেন্ট, তাই স্নেহাকে একটু সাহায্য করাই যায়। হাজার হলেও আমি বাবা হতে চলেছি। আমার লক্ষ্মী বউটাকে বাড়িতে থেকে সব কাজে সাহায্য করি। ওটা যদিও করতে দিতে চায় না, কিন্তু আমি আমার বেবির আম্মুকে কোনো কষ্ট করতে দিব না। সুখের সংসার চলছে আমাদের। 5 মাস পরে স্নেহা বেবি প্রসব করবে। এক্সট্রা সুবিধার জন্য কাজের লোক রেখে দিছি। তখনও আমার ছুটি শেষ হতে 5 দিন বাকি। রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে। রিসিভ করেই শুনতে পাই